এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। হ্যালো। হ্যালো, মিস্টার রুদ্র কথা বলছেন? এখানে দুজন মিস্টার রুদ্র। আপনি কোন রুদ্রকে চাইছেন? আগে প্রখর রুদ্র। ইয়েস, প্রখর রুদ্র স্পিকিং। আপনার সাথে কখন দেখা করা যাবে? কি ব্যাপারে? সেটা মনে হয় দেখা করে বলতে পারলেই বেশি সুবিধা হতো। দেখুন, কোনো সেলসম্যান, ক্রেডিট কার্ড বা জীবন বীমা এজেন্ট হলে অযথা এসে আমার এবং আপনার দুজনেরই সময় নষ্ট করবেন না। না না, সেসব নয়। আসলে দরকারটা একান্তই ব্যক্তিগত, একটু পরামর্শের প্রয়োজন। আমি আপনাকে ঠিক কিভাবে সাহায্য করতে পারবো জানি না, তাও আসুন কাল সন্ধেবেলা। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য সানডে সাসপেন্সে প্রখর রুদ্রর গল্প বৃন্দাবনে বিভীষণ। সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পে রহস্য রোমাঞ্চ উপন্যাসিক লালমোহন গাঙ্গুলির কাল্পনিক গোয়েন্দা চরিত্র প্রখর রুদ্রকে নিজের গল্পের নায়ক করেছেন লেখক কৌশিক রায়। কৌশিক রায়ের গল্পে বর্ণিত আছে, দেশ দেখার নেশায় কম বয়সে ঘর ছেড়েছিলেন প্রখর রুদ্র। নানা জায়গায় ঘুরে এবং বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় করে শেষ বয়সে গড়পাড়ে নিজের ভাইয়ের বাড়িতে ফিরে আসেন। নিজের অভিজ্ঞতার কথা তিনি বলেন প্রতিবেশী লালমোহন গাঙ্গুলিকে, যিনি সেই গল্পের উপর ভিত্তি করেই লেখেন গোয়েন্দা প্রখর রুদ্রর গল্প। কৌশিক রায়ের জন্ম 1992 সালে কলকাতায়। লেখাপড়া করেন রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে। এখন ব্যাঙ্গালোরের একটি বহুজাতিক সংস্থায় চাকুরিরত। আজকের গল্প বৃন্দাবনে বিভীষণ আমরা নিয়েছি তাঁর লেখা এবং বিভা প্রকাশনী থেকে প্রকাশিত বই চক্রবুহে প্রখর রুদ্র থেকে। গল্প পাঠে দ্বীপ, প্রখর রুদ্রর ভূমিকায় মীর। গল্পের সূত্রধার আমি, অগ্নি। শুরু হচ্ছে বৃন্দাবনে বিভীষণ। পরদিন ঠিক সন্ধে 6:30 একটি মধ্যবয়স্ক লোক এসে উপস্থিত হল। প্রখর রুদ্র নিজের ইজি চেয়ারে বসে লোকটিকে ভালো করে দেখেন। মাঝবয়সী, প্রায় টাক মাথা, গোলগাল মুখ, চোখগুলো একটু বেশিই বড়। গায়ের রং শ্যামলাই বলা চলে, তবে পোশাকে একটা আভিজাত্যের ছাপ আছে। জেঠুর সাথে দেখা করতে এসেছে শুনে শিবানীর ছোট বোন ইন্দ্রাণী আজ নিজেই কফি নিয়ে জেঠুর ঘরে এসেছে। হ্যাঁ বলুন, আপনাকে কি পরামর্শ দিতে পারি? আগে আমার নাম সদাশিব পাত্র। আমার বোন অনিতা ডানকুনি থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ছিল। 1 সপ্তাহ আগে মারা গেছে, আত্মহত্যা। কিন্তু বিশ্বাস করুন, আমার বোন এতটাও নরম মনের মেয়ে নয়। ও এরকম করতেই পারে না। এখন আপনি যদি একবার খুলে বলুন, তারপর দেখছি। আগে ও থাকতো মনোহরপুরে একটি ফ্ল্যাটে, নাম বৃন্দাবন নিবাস। 1 ছেলে, 1 মেয়ে, আর ওর 1 পুরুষ সঙ্গী। স্বামীর সঙ্গে 2 বছর আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। যে রাতে শ্বশুর বাড়ি ছেড়ে আসে, সে রাতেই ওই বন্ধুটির বাড়িতেই ওঠে, তারপর ওখানেই থেকে যায়। প্রথম ভালোই চলছিল বলে আমি আর এই নিয়ে আপত্তি করিনি। আগের সংসারে এমনিতেও ও সুখী ছিল না। বাবা বেঁচে থাকতে ওর 21 বছর বয়সে একরকম জোর করেই বিয়ে দিয়ে দিয়েছিলেন। এখনকার সঙ্গীটির নাম বিনোদ ভীষণ, অবাঙালি। অনিতা বিয়ের আগে থেকেই চিনতো, তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। অবাঙালির সাথে বাবা বিয়ে দিতে একদমই রাজি ছিলেন না। বাবা গত হয়েছেন 5 বছর হয়েছে। বিয়ের পর অনিতা আমাদের সঙ্গে এক প্রকার অভিমানী কোনো সম্পর্ক প্রায় রাখে না। বিনোদের কাছে যখন থাকতে আসে, তার পরদিন সকালে বিনোদই আমাকে ফোন করে জানায়। প্রথমটা একটু খারাপ লেগেছিল। যতই হোক, সমাজে থাকি, লোকলজ্জার ভয় তো থেকেই যায়। কয়েকবার দেখা করে শ্বশুরবাড়ি ফিরে যেতেও বলি, কিন্তু ও পরিষ্কার জানিয়ে দেয়, একবার আমরা তার জীবন নষ্ট করেছি, কিন্তু আর নয়। তারপর ভাবলাম, যদি এভাবেই ও ভালো থাকে তো থাকুক। সমস্যা বাঁধে 7-8 মাস আগে। বিনোদের চাকরিটি হঠাৎ চলে যায়।
ওর একটি খারাপ অভ্যাস হলো অতিরিক্ত মদ্যপান। একে চাকরি নেই, তাই দামি মদ। ওদের সম্পর্ক তিক্ত হতে সময় লাগলো না। তখন মাঝে মাঝেই আমায় ফোন করে কান্নাকাটি করতো আর বলতো ওই হচ্ছে দুর্ভাগা। আমার কাছে গিয়ে থাকতে বলেছিলাম কতবার, কিন্তু রাজি হয়নি। তারপর আগের সপ্তাহে শনিবার সন্ধ্যেতে কথা কাটাকাটি, রাগারাগি, তারপরই দুর্ঘটনাটি ঘটে। তবে ঘটনাস্থলে ও মারা যায়নি। বিনোদী ফোন করে ট্যাক্সি ডেকে হসপিটালে নিয়ে যায়, সেখানেই মারা যায়। সবই বুঝলাম, কিন্তু দেখুন আমার বয়স হয়েছে, তার উপর আমি প্রাইভেট ইনভেস্টিগেটরও নই। আপনি বরং পুলিশের কাছে যান। আসলে ডানকুনি থানায় কেসটা দেখছিল। তারা খুব তাড়াতাড়ি কেসটি আত্মহত্যা বলেই বন্ধ করে দিতে চাইছে। এরকম অবস্থায় আমি অসহায়। ওই থানারই এসআই বলেন, আপনাদের বাড়িতে বছর 5 আগে সে একটি কেসের ব্যাপারে আপনার ভাইয়ের কাছে ফলো আপে এসেছিল। তখনই সে আপনার সাথে পরিচিত হয়, সেই আপনার কথা বলল। হতে পারে, কিন্তু আমায় মাফ করুন, আমার পক্ষে ছোটাছুটি করা সম্ভব নয়। ইন্দ্রাণী এবার জেঠুর দিকে ফিরে বলল, ছোটাছুটিটা আমি করতে রাজি হলে তুমি কি আমায় গাইড করবে? দেখ, পুলিশ যেখানে কাজ করছে সেখানে এভাবে মাথা গলানোটা ঠিক না। তাছাড়া তুই এসব করে কি করবি বলতো? ও, দিদি আর বাবাকে হেল্প করার বেলায় সব ঠিক আছে, আমি কিছু করতে চাইলেই সমস্যা। কেন? ওদের গায়ে ইউনিফর্ম আছে বলে? তোমার কি মনে হয় আমার দ্বারা হবে না? তুই হয়তো আমাদের মধ্যে সব থেকে ভালো পারবি, তবু আমি তোকে সাহায্য করতে পারবো না। কেন জানতে পারি? দায়িত্বহীন ক্ষমতা মানুষকে তার সীমাবদ্ধতা ভুলিয়ে দেয়। তোর দিদি আর বাবা তাদের চাকরির কাছে সীমাবদ্ধ। ওরা চাইলেও নিয়ম ভেঙে কিছু করতে পারবে না। তুই পারবি, আর ভয়টা সেখানেই। প্রখর রুদ্র হাতের কাপটা টেবিলে রেখে সদাশিব পাত্রের দিকে ফিরে বললেন, সদাশিব বাবু, আপনি আসতে পারেন। ইন্দ্রাণী মনক্ষুণ্ণ হয়ে সদাশিবের দিকে তাকিয়ে রুক্ষ স্বরে বলে ওঠে, আমি জানি আমায় বিশ্বাস না করাটাই স্বাভাবিক, তবে যদি আপনার কোনো রাস্তা খোলা না থাকে আমাকে আপনার কেসটি দিলে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। জেঠুর দিকে তাকিয়ে বলে, আর আমার কারোর হেল্পের দরকার নেই, এই আমার ফোন নাম্বার, কাগজে লিখে দিলাম। সদাশিব পাত্র আর কোনো কথা না বলে কাগজটা নিয়ে নমস্কার করে বেরিয়ে গেল। মা, ও মা, আরে আমার আইডেন্টিটি কার্ডটা কোথায়? সকাল সকাল শিবানী চিৎকার করে বাড়ি মাথায় করে ফেলল। সকালে রেডি হয়ে ক্রাইম ব্রাঞ্চে বের হওয়ার সময় শিবানী তার আই কার্ডটা খুঁজে পাচ্ছে না। ইন্সপেক্টর হওয়ার পর থেকে সে প্রত্যেক দিন আই কার্ডটা সযত্নে তার ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখে। আজ সেখান থেকেই বেপাত্তা। 15-20 মিনিট ধরে মা, মালতী সবাই খুঁজেও বিফল। শেষমেশ রেগে শিবানী ক্রাইম ব্রাঞ্চে বেরিয়ে গেল। নমস্কার, আমার নাম শিবানী রুদ্র, ক্রাইম ব্রাঞ্চ। আপনাদের থানাতেই তো কদিন আগে অনিতা পাত্রের কেসটা এসছে। আপনাদেরই এএসআই ছিলেন। ডানকুনি থানার এসআই বিমলবাবু কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বললেন, উনি অনিতা পাত্র নন, অনিতা দাস, বিবাহিত, এক ছেলেও এক মেয়ে আছে। কিন্তু ওর কেস ক্রাইম ব্রাঞ্চ তদন্ত করছে কেন? আগে আমি ইন্ডিপেন্ডেন্টলি ব্যাপারটা দেখছি আর কি। অনিতা আমার বিশেষ পরিচিতা ছিলেন, তাই আর কি। তা আপনার আই কার্ডটা, আপনি কি শেখর রুদ্রের মেয়ে? আগে এই যে কার্ডটা। সব ঠিক আছে, বলুন কি হেল্প করতে পারি? আপাতত ফাইলটা। বিমলবাবু একটা ফাইল তাক থেকে টেনে সামনের দিকে এগিয়ে দিলেন। সারাদিনের পর ইন্দ্রাণী বাড়ি ফিরতেই কুন্তলা দেবী বলে উঠলেন, তুমি ফিরলে আগে জেঠু দেখা করতে বলেছেন। ইন্দ্রাণী কোনো কথা না বলে জেঠুর ঘরে ঢুকে দেখল জেঠু ল্যাপটপে কিছু একটা করছে। তিনি মাথা না তুলেই দৃঢ় কণ্ঠে বললেন, শিবানীর আই কার্ডটা ফেরত দে। ওর নাম করে ডানকুনি থানায় গিয়ে একটা এখতিয়ার বহির্ভূত কাজ করে এসেছিস। দেখলি তো, যাদের দায়িত্ব থাকে না তাদের সীমারেখাও থাকে না। বেশ করেছি,
দুজনে যখন যমজ বোন, এইটুকু ফায়দা না তুললে আমি এগোতেই পারতাম না। তা কেসটা কি সদাশিববাবু তোকে দিলেন? কাল রাতে উনি ফোন করেছিলেন, বললেন যদি আমি কিছু করতে পারি উনি কৃতজ্ঞ থাকবেন। পুলিশের রিপোর্টগুলো দেখার দরকার ছিল, তাই দিদির আই কার্ডটা কাল রাতেই সরিয়ে ফেলেছিলাম। তা কি কি পেলি বল। না কেন, তুমি তো বলেইছো হেল্প করবে না। মাথা ঠান্ডা করে বস, আমি চাই না আর কোনো গোলযোগ তুই পাকাস, তাই নে এবার বল। ব্যালিস্টিকের রিপোর্টে কনফার্ম যে দুটি গুলি অনিতার সার্ভিস রিভলভার থেকেই চলেছিল। একটা বুলেট অনিতার মাথার খুলির উপরের অংশে বড় চিড় ধরিয়ে দিয়ে দেওয়ালে লাগে, অন্যটি ব্ল্যাঙ্ক দেওয়ালে লাগে। প্রথমটায় অনিতার রক্তের ট্রেস ছিল, অন্যটায় ছিল না, তাই ধরে নেওয়া যায় অন্যটি মিস করেছিল। ব্যালিস্টিকের রিপোর্ট থেকে পরিষ্কার প্রথম গুলিটা যখন দেওয়ালে লাগে তার ইম্প্যাক্ট অনেক কম ছিল, অপেক্ষাকৃত দ্বিতীয় গুলিটার ইম্প্যাক্ট অনেক বেশি ছিল। দ্বিতীয় গুলিটা প্রথমটার থেকে কম দূরত্ব থেকেই ছোঁড়া, এটাও সেই একই কারণে অনুমান করা হয়েছে। এবার আসি পোস্টমর্টম রিপোর্টে। বন্দুকের ব্যারেল মাথায় ঠেকিয়েই গুলি করা হয়েছে। গুলি লেগেছে ডান দিক থেকে বাঁ দিকে, প্রায় একটি অনুভূমিক সরলরেখা হলো গুলির গতিপথ। গুলির আঘাতের চারপাশের চামড়ার অনেকটা অংশই পোড়া ছিল। অনিতার হাতে গান পাউডারের ট্রেস, সব মিলিয়ে একটা পারফেক্ট সুইসাইডে যা যা এভিডেন্স থাকে সবই ছিল, তাই অন্য কোনো সন্দেহের জায়গা নেই। তাও আরও কিছু জানতে বিমলবাবুকে প্রশ্ন করে জানতে পারলাম সেদিন বিনোদবাবুই তড়িঘড়ি একটা ট্যাক্সি করে অনিতাকে নিয়ে হসপিটালে পৌঁছান। যখন হসপিটালে পৌঁছেছিলেন তখনও অনিতার জ্ঞান ছিল। অনিতা মারা যায় অপারেশন টেবিলে। ডাক্তার ও নার্সরাও তাদের জবানবন্দিতে একই কথা বলেছে। এখানে বিমলবাবু একটা যুক্তিপূর্ণ পয়েন্ট তুলেছেন, বিভীষণই যদি অনিতাকে গুলি করে থাকে তাহলে তাকেই আবার বাঁচানোর জন্য হসপিটালে কেন নিয়ে যাবে? কি বিভীষণ? সেটা কে? উফ, বিভীষণ না, আসলে বি ভিশন, বিনোদ ভিশন। আসলে সারাদিন বিমলবাবু এতবার বিভীষণ বিভীষণ করেছিলেন যে আমারও তাই হয়ে গেছে। বুঝলুম, এটা একটা ভ্যালিড পয়েন্ট তো বটেই, তবে এক্ষুনি তোদের বিভীষণকে সন্দেহের তালিকা থেকে বাদ না দেওয়াই ভালো। কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট আর পোস্টমর্টমের রিপোর্টের পর তো সত্যি বলতে আর কোনো সন্দেহের অবকাশ থাকছে না। ইভেন বন্দুকের বাঁটে ফিঙ্গারপ্রিন্টটাও অনিতার নিজের। নিদেন পক্ষে যদি এরকম হতো যে অনিতা বাঁ হাতি আর গুলি চলেছে ডান হাতে, তাহলে না হয় একটা ভাবার জায়গা ছিল। এমন একটা কেস পেলাম, কিচ্ছু নেই এতে। তোর গোয়েন্দা গল্পের নায়িকা হওয়াই উচিত ছিল। ডান হাত বাম হাত, একদম পারফেক্ট গোয়েন্দা গল্প। জেনারেলি সব গোয়েন্দা গল্পের সুইসাইডকে ওই একটিভাবেই খুনে পর্যবসিত করে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। কিন্তু সমস্যা হলো বাস্তবে আমরা প্রায় 80% মানুষই ডানহাতি। এই 20% মানুষের মধ্যে আবার বাঁ হাতটি তারা নিজেদের একটি বিশেষ কাজেই শুধুমাত্র ব্যবহার করেন, বাকি সব কাজই ডান হাতে তারা করে থাকেন। যেমন সৌরভ গাঙ্গুলি ব্যাট করেন বাম হাতে, বাকি সব কাজই করেন ডান হাতে। কলেজে আমার এক বন্ধু ছিল, সে শুধু লিখতো বাম হাতে, বাকি সব কাজ ডান হাতেই করত। বাস্তবে এরকম বাম হাতির সংখ্যাই বেশি। সত্যি বলতে যাদের বাম হাতটা ডমিনেটিং হ্যান্ড, অর্থাৎ সব কাজই প্রায় বাম হাতে করেন, এরকম মানুষের সংখ্যাটা বেশ কম, যেমন দেবশ্রী রায়। তাই যে খুন করেছে, বাঁ হাত যদি তার ডমিনেটিং হ্যান্ড না হয় তাহলে সে ডান হাতেই গুলি চালাবে। একই যুক্তি অনিতার জন্যও খাটে। তাই এসব কপি বুকমার্কা গোয়েন্দার গণ্ডি থেকে বেরিয়ে যা যা দেখছিস তার মধ্যে কিছু ইললজিক্যাল আছে কিনা ভাব। আজ আমি অনিতার আগের স্বামী পার্থর সাথে দেখা করতে গিয়েছিলাম। পার্থর সাথে কথা বলে বুঝলাম সে যথেষ্টই ফুঁসছে রাগে। গত 2 বছর অনিতার সাথে তার কোনো সম্পর্কও নেই। অনিতা মারা যাওয়াতে সে ভিতরে ভিতরে কোথাও যেন একটু হলেও খুশি। অনিতা চলে আসার পর থেকে সে পাড়া প্রতিবেশী আর বন্ধুদের তির্যক মন্তব্যে জেরবার। প্রথমে মুখের উপর তো দরজা বন্ধ করে দিচ্ছিল, দিদির ক্রাইম ব্রাঞ্চের আই কার্ডটা দেখে কথা বলতে রাজি হলো। তাও 5 মিনিট পরেই যখন জানতে পারলো আমি ব্যক্তিগত পর্যায়ে খোঁজ খবর করছি, তখন এক প্রকার বেইরি করে দিল।
এটুকু ছাড়া তো আর কিছুই তেমন সন্দেহের পাচ্ছি না। পরদিন সন্ধেবেলা ফিরেই ইন্দ্রাণী ছুটতে ছুটতে জেঠুর ঘরে ঢুকে স্লিং ব্যাগটা ছুঁড়ে সোফায় ফেলে দিল। তাড়াতাড়ি জেঠু এদিকে দেখো বলেই হোয়াইট বোর্ডটা টেনে নিয়ে ঘরের মাঝখানে নিয়ে এলো। দেখো দেখো, যখন অনিতার গুলি লাগে বিভীষণের বয়ান অনুযায়ী অনিতা খাটে বসে ব্যাগ গোছাচ্ছিল। পুলিশের রিপোর্টেও ছবিতে সারা ঘর জুড়ে এলোমেলো ছড়ানো কাপড় জামা আর একটা খোলা সুটকেস, আর বিছানার ওপর কিছুটা রক্তের দাগ। এখন মেঝে থেকে খাটের উচ্চতা 36.5 সেন্টিমিটার, অনিতার বডির উপরের অংশের উচ্চতা 85 সেন্টিমিটার আর নিচের অংশের উচ্চতা 99 সেন্টিমিটার। মানে খাটে বসে থাকা অবস্থায় অনিতার মাথা মেঝে থেকে প্রায় 121.5 সেন্টিমিটার উচ্চতায় থাকার কথা। অনিতার খুলি ছুঁয়ে যাওয়া প্রথম গুলিটির চিহ্ন দেওয়ালে মেঝে থেকে 121 সেন্টিমিটার উপরে পাওয়া গেছে। এখানেই আমার তোমার কাছে কতগুলো প্রশ্ন আছে জেঠু। কোনো মানুষ যখন নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করে তখন কোনোই থেকে বেঁকিয়ে নিজের মাথায় পিস্তল রাখে। মানে টোটাল 3টে বডি জয়েন্ট থাকে, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট আর কবজির জয়েন্ট। এই 3টে জয়েন্টই যদি মোটামুটি সমান উচ্চতায় থাকে তাহলে গুলি স্ট্রেট লাইনে সুইসাইডারের খুলি ভেদ করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সুইসাইডারের কবজি জয়েন্ট হয় ঊর্ধ্বমুখী না হলে নিম্নমুখী। এখন কবজি জয়েন্ট মাত্র 1 সেন্টিমিটার উপরের দিকে হলে মাথার ডান দিকের গুলির ক্ষত থেকে বাঁ দিকের ক্ষত আরও উপরের দিকে হবে। মানে গুলিটি যখন দেওয়ালে লাগবে এই ডেভিয়েশনটা বেড়ে হয়তো আরও 9 থেকে 11 সেন্টিমিটারের উপরে হবে। মানে মেঝে থেকে প্রায় 130 সেন্টিমিটার বা তার বেশি। আবার একইভাবে কবজি যদি নিম্নমুখী হয় মেঝে থেকে এই উচ্চতাটা কমে দাঁড়ানোর কথা 112 সেন্টিমিটার বা তার কমে। তোমার কি মনে হয়? জেঠুমণি হোয়াইট বোর্ডের ওপর ইন্দ্রাণীর করা আঁকা ঝোঁকাগুলো মন দিয়ে দেখে আস্তে আস্তে বললেন, ঠিক কথা। তাছাড়া এই 3টে জয়েন্টকে আরো 9 থেকে 11 সেন্টিমিটার উপরে রেখে অনুভূমির সমান্তরাল রেখে গুলি চালানোটা প্রায় অসম্ভব, কারণ তার জন্য কনুইটিকে যতটা উঁচুতে রাখতে হবে তাতে ট্রিগার টানতে কবজিতে একটা বিরাট টান অনুভব করবে যে কেউই। এখন কথা হলো, একটা আত্মহত্যা করতে এত কষ্ট করতেই বা কেউ যাবে কেন? যদি সে আত্মহত্যাটিকে একটি শৈল্পিক পর্যায়ে নিয়ে যেতে না চাইছে। রাগের মাথায় অনিতার কি এতটা ভেবে আত্মহত্যা করার মতো মানসিক অবস্থায় আদৌ থাকা সম্ভব? মনে হয় না। তার থেকে বরং সোজা হাতে আমি যদি কারো পাশে দাঁড়িয়ে তার মাথায় গুলি চালাই, সে গুলির গতিপথ অনুভূমির সাথে সমান্তরাল সরল রেখা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এক্স্যাক্টলি। আর যে গুলি চালাচ্ছে তারও কাঁধ পর্যন্ত উচ্চতা যদি 120 থেকে 121 সেন্টিমিটারের কাছাকাছি হয়। আমাদের তালিকায় কি এরকম কেউ আছে? সেটাই তো সমস্যা জেঠু। কথায় কথায় আমি সবারই হাইট জিজ্ঞেস করেছি। সদাশিস বাবু 5'7", মানে প্রায় 174 সেন্টিমিটার। বিভীষণ তো আরও লম্বা, 181 সেন্টিমিটার। আর পাশের ফ্ল্যাটে বিভীষণের ভাই কুম্ভকর্ণ থাকে, তার হাইট 177 সেন্টিমিটার। কি কুম্ভকর্ণ? সরি, আমার মাথাটা একেবারে গেছে। ওর নাম রাহুল ভিশন, কাকাতো ভাই। যাই হোক, এখন আরও একটা খটকা আছে, সেটা তো বলা হয়নি। সে খটকাটার দ্বিতীয় গুলিটা নিয়ে ভালো করে দেখো। ইন্দ্রাণী প্রথম গুলির চিহ্ন থেকে একটা লম্বালম্বি সরল রেখা টেনে বোর্ডের নিচ পর্যন্ত নিয়ে যায়। দ্বিতীয় গুলির চিহ্ন থেকেও তাই করে। মেঝের থেকে দ্বিতীয় গুলির উচ্চতা 37 সেন্টিমিটার। এবার দ্বিতীয় গুলির চিহ্ন থেকে একটা আনুভূমিক সরল রেখা টেনে দেয়। প্রথম গুলির চিহ্নের থেকে টানা লম্বালম্বি সরল রেখা আর এই আনুভূমিক সরল রেখাটি যেখানে ছেদ করে সেখানে একটা এক্স চিহ্ন এঁকে দেয়। এবার একটা লম্বা শ্বাস নিয়ে বলতে থাকে, এই এক্স চিহ্ন থেকে প্রথম গুলির উচ্চতা 84 সেন্টিমিটার আর এই এক্স চিহ্ন থেকে দ্বিতীয় গুলিটির আনুভূমিক দূরত্ব 90 সেন্টিমিটার। এখন সমস্যা হলো কোন গুলিটি আগে চলেছিল সেটা নিয়ে। যদি ধরে নিই দ্বিতীয় গুলিটি অনিতা আগে চালিয়েছিল, তাহলে সে তার মাথায় না চালিয়ে
কোমরের উচ্চতায় খামোকা দেওয়ালে চালাতে যাবে কেন? সে পুলিশে চাকরি করত, প্র্যাকটিস গ্রাউন্ডে অনেকবার গুলি চালিয়েছে, তাই আরও একবার প্র্যাকটিস করে দেখার কোনো মানেই দাঁড়ায় না। আর যদি ধরি প্রথম গুলিটাই আগে চালানোর পর তখনও সে মারা যায়নি, তাহলে দ্বিতীয় গুলিটা দেওয়ালে না করে আবার মাথাতেই করা উচিত ছিল। অন্তত যে কোনো সুইসাইডারই তাই করবে। তাই দ্বিতীয় গুলিটা চলার কোনো যুক্তিসঙ্গত কারণ তো আমি পাচ্ছি না। জেঠুমনি চেয়ার থেকে উঠে মাথা নিচু করে পায়াচারি শুরু করলেন। ঠিক কথা, একটা মানুষ সুইসাইড করতে চায়, প্রথম গুলিতে সে যদি ব্যর্থ হয়, দ্বিতীয়টাও সে মাথাতেই চালাবে, সেটাই স্বাভাবিক। শুধু শুধু একটা ফাঁকা গুলি দেয়ালে কেন করতে যাবে? তাহলে কি অন্য কেউ? ইন্দ্রাণী জেঠুর মুখের কথা কেড়ে নিয়ে বলল, যদিও অনিতার মেয়ে খুবই ছোটই বলা যায়, মাত্র 7 বছর, কিন্তু সে আমতা আমতা করে বলেছে দ্বিতীয় গুলিটা সে মাকে চালাতে দেখেছে। এখনো খুব ভয় ভয় আছে। আচ্ছা, দেয়ালের দিকে কি কোনো জানলা আছে? মানে বাইরের দিকে কাউকে কি গুলি চালাতে চাইছিল? হ্যাঁ, জানলা একটা আছে, কিন্তু বাইরে থেকে গুলি চালানোর সম্ভাবনা এখানে নেই। তারও 3টে কারণ। 1, 2টি গুলি অনিতার সার্ভিস রিভলভারের। কেউ সার্ভিস রিভলভার থেকে অনিতাকে বাইরে গুলি করে আবার অনিতাকেই ফেরত দেবে আততায়ীর দিকে গুলি ছোড়ার জন্য, এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। 2, যেদিকে জানলা তার উল্টো দিকের থেকে মাথায় গুলিটি ঢুকেছিল আর বেরিয়েছিল জানলার দিক থেকে, তাই বাইরে থেকে গুলি চলার সম্ভাবনাকে কোনোভাবেই ধরা যায় না। 3, যে কারণে পোস্টমর্টম রিপোর্টে আত্মহত্যা বলা হয়েছে সেই কারণটি, গুলির ক্ষতের চারপাশে চামড়ার বেশ কিছুটা অংশ পোড়া ছিল, মানে বন্দুকের ব্যারেলটি মাথায় ঠেকিয়ে গুলি করা হয়েছে, তাই বাইরে থেকে গুলি সম্ভব নয় কোনোভাবেই। জেঠুমনি চেয়ারে বসে পড়লেন। বস, আর কে কি বললো একবার বলতো, সেটা আগে শুনি। প্রথমে বলি বিভীষণের কথা। খুবই আপসেট, বারবার বলছেন অনিতা তার ভুলের জন্যই চলে গেছেন। তিনি সেদিন রাগের মাথায় চেঁচামেচি না করলে বোধহয় এসব কিছুই হতো না। সেদিন বাড়ি ফিরে তিনি অনিতার কাছে টাকা চান, অনিতা তাকে টাকা দিতে রাজি হয়নি। কথা কাটাকাটির পর বিনোদবাবু ঘরের বাইরে গিয়ে সিগারেট খাচ্ছিলেন, এমন সময় গুলির শব্দ শোনেন। প্রথমটায় বুঝতে সময় নেন, দ্বিতীয় গুলির শব্দ হলে তিনি ছুটে ঘরে আসেন। যতক্ষণে শোয়ার ঘরে পৌঁছলেন ততক্ষণে অনিতা বেডের ওপর মুখ থুবড়ে পড়ে আছেন, হাতে বন্দুক ধরা। অনিতার ছেলেটিকে জড়িয়ে ধরে মেয়েটি দাঁড়িয়ে। এটা কি ভেরিফাই করলি? বিশেষ কিছু ভেরিফায়ার ছিল না, তাও রাহুলের সাথে কথা বলেছি, ওটা আমি রেকর্ডও করেছি। নাও শোনো। ইন্দ্রাণী তার ফোনটা টেবিলের ওপর রেখে প্লে করে দিল। ভাইয়া আর অনিতার সম্পর্ক ভালো ছিল না। ভাইয়ার চাকরি যাওয়ার পর মেজাজটা খিটখিটে হয়ে গেছিল। বউয়ের ইনকামে কোনো পুরুষ মানুষ শান্তিতে থাকতে পারে বলুন? তাও অনিতা ভাবি ভাইয়াকে খুব ভালোবাসতেন। ভাবির বাপের বাড়ির লোকজনের সঙ্গে বিশেষ কথা ছিল না, আর ভাইয়া মদ খেলে মাথা ঠিক রাখতে পারতো না। সেদিনও এসে ভাবিকে যাতা বলছিল, তুই কি আমার মাথা কিনে নিয়েছিস? আমি তোকে থাকতে না দিলে রাস্তায় থাকতে হতো তোকে। একটা ফালতু লোককে বিয়ে করে তার কাচ্চা বাচ্চা নিয়ে আমার অন্ন ধ্বংস করছিস, কিন্তু আমায় টাকা দিতে তোর সমস্যা, এইসব। আমি তখন জাস্ট বাড়ি ফিরছি, তো আমি শুনতে পেলাম অনিতা ভাবি বলছে, আমার এখানে আর ভালো লাগছে না, আমার ভুল হয়ে গেছে, আমি আজকেই সব ছেড়ে চলে যাব। তারপর দেখলাম ভাইয়া বাইরে এসে সিগারেট ধরালো, তো আমি আর কথা না বাড়িয়ে আমার ফ্ল্যাটে ঢুকে যাই। তারপর 2টো গুলির শব্দ শুনি। কি করব ভাবছি, এমন সময় ভাইয়ার চিৎকার শুনে বাইরে গিয়ে দেখি ভাইয়া ভাবিকে কোলে নিয়ে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করছে। আমি ট্যাক্সি ডেকে দিতেও ভাবিকে নিয়ে ছুটলো। বাচ্চা দুটোকে নিয়ে আমি বাড়িতে ছিলাম। 2 ঘন্টা পরে খবর পেলাম যে ভাবি হাসপাতালে মারা গেছে। আমার কি মনে হলো জানেন কি, ভাবি আত্মহত্যাই করেছে। ওই যে বলছিল সবাইকে ছেড়ে চলে যাব। ইন্দ্রাণী ফোনটা থেকে নেক্সট বাটনটা টিপতে টিপতে বলল, সদাশিববাবু খবর পেয়েছিলেন পরদিন সকালে। উনি থাকেন দার্জিলিং, অবিবাহিত, একটি ছোট চায়ের পেটি বানানোর ও কাঠচেরাই কারখানা। তবে অনিতার দেহ দাহ করার সময় তিনি ছিলেন। পার্থবাবু আসেননি,
ছেলে মেয়ে দুটি আপাতত সদাশিববাবুর সাথে একটি রেস্ট হাউসে আছে। আমি কথা বলেছি ছেলে মেয়ে দুটির সাথে। ছেলেটি কোনো মুখ খুলতে রাজি হয়নি, কেমন যেন একটা রাগ, ভয় আর ক্ষোভে চুপচাপ। মেয়েটি এখনো যথেষ্ট ভীত, আমতা আমতা করে কিছু কথা বলছিল, সেটাও রেকর্ড করেছি, শোনো। ইন্দ্রাণী ফোনটা আবার প্লে করে। ইন্দ্রাণী আর বাচ্চা মেয়েটির কথোপকথন ভেসে ওঠে। তোমার নাম কি? দিশা। তুমি কাকে বেশি ভালোবাসো, মাকে নাকি বাবাকে? মাকে। আর বাবা? পুরনো বাবা? হ্যাঁ। ভালোবাসে তো আমাকে। আমাকে প্রত্যেক দিন একটা করে চকলেট কিনে দিত। আর নতুন বাবা? কি জানি, মা বলে নতুন বাবা নাকি আমাদের পুরনো বাবার থেকে বেশি ভালোবাসে, কিন্তু এত পচা যে যে আমার জন্য চকলেটই আনতো না। শুধু বলতো চকলেট খেলে নাকি দাঁতে পোকা হয়। আর আর রাতের বেলা মাকেও আমাদের পাশে শুতে দিত না। শুধু বলবে কি ওরা বড় হয়ে গেছে। ও তাই বুঝি? তা আমিও একটা চকলেট দেব। সেদিন কি হয়েছিল আমায় বলবে তাহলে? সত্যি 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 সত্যি। ওই তো ওই দিন নতুন বাবা এসে টাকা চাইলো, কিন্তু মা দিল না। দুজনে খুব গন্ডগোল করলো। মা বলল যে সবাইকে ছেড়ে চলে যাবে। তারপর মা শোয়ার ঘরে চলে গেল। আমার মাকে বকবে কেন? হ্যাঁ, তাই আমিও নতুন বাবাটাকে বকে দিয়ে গেলাম। কিন্তু আমাকে মারলো। আমি ছুটে মায়ের ঘরে চলে যাই। দেখি মা ব্যাগ গোছাচ্ছে। দাদাও ঘরে এসে বলল নতুন বাবা আমার বোনকে মেরেছে, তুমি কিছু বলবে না? কিন্তু মা তখন কাঁদতে কাঁদতে বলল, তোরা অপয়া, তোদের জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। তারপর দাদা মায়ের উপর খুব রেগে গেল। তারপর দাদা। হঠাৎ করেই একটি ছেলের রাগী কণ্ঠ শোনা যায়। তোকে কতবার বলেছি না, আমাদের বাবা বলেছে অচেনা মানুষের সঙ্গে কথা না বলতে? যাকে তুই নতুন বাবা বলছিস সে আমাদের কেউ না। আমাদের মা ভালো না, স্কুলে সবাই বলে, সব বন্ধুরা বলে মা একটা খারাপ মেয়ে মানুষ। এখানে কেউ আমাদের ভালোবাসে না। ইন্দ্রাণী অসহায়ভাবে জেঠুমনির মুখের দিকে তাকিয়ে বলে। এরপর দিশার দাদা আর ওর সাথে কথা বলতেই দেয়নি। ওই নাকি এখন ওর বোনের অভিভাবক। ইন্দ্রাণী টেবিল থেকে ফোন নিয়ে উঠতে উঠতে বলল, জানো জেঠু, বাচ্চা ছেলে মেয়ে দুটোকে দেখে না বড় মায়া লাগছিল। এত ছোট বয়সে এরকম। মেয়েটা তো কথা বলতে বলতে আমায় জড়িয়েই ধরছিল। একরত্তি মেয়ে, আমার কোমর সমান। ছেলেটা যদিও আমার বিশেষ কাছে আসেনি, তাও মনে হয় আমার কাঁধের কাছাকাছি তো হবেই। ছেলেটির কবজিতে আবার খেলতে গিয়ে কিভাবে মচকা লেগেছে, ব্যান্ডেজ বাঁধা। আমার মন বলছে এটা হয় ওই পার্থ, না হয় বিনোদ কোনোভাবে একটা কিছু করেছে। শুধু কিভাবে করেছে সেটাই আমি বুঝতে পারছি না। জেঠু ইন্দ্রাণীর দিকে ফিরে দৃঢ় কণ্ঠে বললেন, তোকে আগের দিনই বলেছি, নিজের পার্সোনাল ইমোশনকে কেস থেকে দূরে রাখ। চোখ ঝাপসা হয়ে গেলে সত্যিটা আর খুঁজে পাবি না। সত্যিটা সামনে এসে দাঁড়ালেও দেখবি মেনে নিতে মন চাইছে না। তাই মনটাকে এসবের মধ্যে রাখিস না, তা না হলে আমার মতো। মেয়েটার স্কুলটা চিনিস? কাল গিয়ে আলাদা করে কথা বলিস। আর হ্যাঁ, এই সঙ্গে দুটো চকলেট নিয়ে যাস। দেখ আর কি জানতে পারিস। মনে হচ্ছে কালই ব্যাপারটা সমাধান হয়ে যাবে। ইন্দ্রাণী চুপচাপ বেরিয়ে যেতেই প্রখর রুদ্র ফোনটা তুলে নিলেন। সদাশিব বাবু বলছি, কাল সন্ধেবেলা একবার বিনোদ বাবুকে নিয়ে আমার এখানে আসবেন। আর আপনার ভাগনা ভাগ্নিদের দয়া করে আনবেন না। পরের দিন প্রখর রুদ্রের বসার ঘরে সদাশিববাবু আর বিনোদবাবু উপবিষ্ট হলেন সোফাতে। সামনের টেবিলের উল্টো দিকে বসলেন প্রখর রুদ্র, আর পাশের একটি চেয়ারে বসল ইন্দ্রাণী। ইন্দ্রাণীকে যদিও বেশ বিধ্বস্ত দেখাচ্ছে। দুহাতে মুখ ঢেকে বসে আছে, চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে।
প্রখর রুদ্রই নীরবতা ভাঙলেন। আমাদের জীবন আর সম্পর্কগুলো এত জটিল হয়ে যাচ্ছে যে বাচ্চাগুলোকে বোঝার সময় আর ইচ্ছে আমাদের দুটোই চলে যাচ্ছে। আমাদের জেদ, মিথ্যা গরিমায় ছোট ছোট শিশুগুলোর শৈশব পিষে যায়। প্রখর রুদ্র ঘরের মধ্যে উঠে অস্থিরভাবে পায়াচারি করতে করতে সদাশিব বাবুর দিকে ফিরে বললেন, ভুল, ভুল, ভুল আর ভুল। একটা সদ্য 20 বছরের মেয়েকে আপনার বাবা জোর করে বিয়ে দিলেন। আপনার বাবা দুটো অচেনা শরীরকে 4 দেয়ালে বেঁধে দিলেন, কিন্তু মেয়ের মনের খবর নিলেন না। আপনার বোন অসুখী সংসার ছেড়ে বাপের বাড়িও গেলেন না। এবার ভুল করলো আপনার বোন, তার ছেলে মেয়েগুলোর মনের খবর না নিয়ে। আপনাকে একটা পরামর্শ দেব, শুনবেন কি? সদাশিব বাবু ধীরে ধীরে বললেন, বলুন। আপনার বোনের শেষ ইচ্ছেটা পূরণ করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার বোনের শেষ ইচ্ছে ছিল ওনার হত্যাটা আত্মহত্যার রূপ পাক। জীবনের অনেকগুলো ভুলের শেষ প্রান্তে দাঁড়িয়ে অনিতা একটা ঠিক কাজ করে গেছে, সেটা সামনে না আনাই ভালো। আপনার ভাগ্নে আর ভাগ্নিটিকে নিয়ে পারলে অনেক দূরে চলে যান। এখানে ওরা ভালো নেই। যা ঘটেছে ওদের সাথে, আমি প্রার্থনা করি ওরা যেন সব ভুলে যায়, না হলে ওদের বাকি জীবনটাও অন্ধকারে ঢেকে যাবে, এক বুক হতাশার অন্ধকারে। কিন্তু কে? সদাশিব বাবুকে মাঝপথে হাত তুলে প্রখর রুদ্র থামিয়ে দিলেন। আপনার মানসিক সন্দেহের অবসানের জন্য শুধু বলছি যে এটি বিনোদবাবু বা পার্থবাবু কেউই করেননি। আর বিনোদবাবু কাউকে ভালোবাসলে তার সবটুকু নিয়ে ভালোবাসতে হয়, তার খারাপ, তার ভালো, অতীত, বর্তমান সবটুকুকেই। অনিতাকে ভালো তো বাসলেন, কিন্তু তার অতীতের সাক্ষ্য বয়ে আনা নিষ্পাপ দুটি শিশুকে ভালোবাসতে পারলেন না। আপনার শাস্তি এটাই। এবার বাকি জীবনটা অনিতার মৃত্যুর অনুতাপকে বুকে জড়িয়ে বেঁচে থাকুন। আপনারা দুজনেই আশা করি অনিতার শেষ ইচ্ছেটার মর্যাদা দেবেন। এবার আপনারা আসতে পারেন। প্রখর রুদ্র শান্ত ও দৃঢ়ভাবে নমস্কার জানালেন। সদাশিব বাবু আর বিনোদবাবু ধীরে ধীরে ঘর ছাড়লেন। ইন্দ্রাণী এবার মাথা তুলল। তুমি কি আগেই বুঝতে পেরেছিলে? কাল যখন দুটো গুলির থিওরি বললি, তখনই একটা জিনিস পরিষ্কার হয়ে যায় আমার কাছে। দ্বিতীয় গুলিটা মেঝে থেকে 37 সেন্টিমিটার ওপরে লেগেছিল, আর তোর ওই এক্স চিহ্নের থেকে দ্বিতীয় গুলির দূরত্ব 90 সেন্টিমিটার। সেটা অনিতার আপার বডি হাইটের থেকে মাত্র 5 সেন্টিমিটার বেশি। মানে দ্বিতীয় গুলিটা অনিতাই চালিয়েছিল, খাটের ওপর মুখ থুবড়ে পড়ার পর। সেই জন্যই তার হাতে গান পাউডারের ট্রেস ছিল। শুধু প্রথম গুলিটাই চিন্তায় ফেলেছিল। তাই কাল রাতে একবার হসপিটালে ফোন করে সেদিনকার ডিউটি ডাক্তারের সঙ্গে কথা বলি। তার কথা অনুযায়ী অনিতা শেষ মুহূর্তে বারবার বলছিলেন, সব গুলি আমি চালিয়েছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। সেটা শুনেই বারবার মনে হচ্ছিল অনিতা কাউকে বোধহয় বাঁচাতে চাইছে। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এইটুকুই যখন একটি আত্মহত্যাকারীর জবানবন্দি হিসেবে যথেষ্ট, সেখানে সে গুলির কথা বারবার করে কেন বলেছিল? ইন্দ্রাণী তখনও দুহাতে মাথা চেপে বসে আছে। প্রখর রুদ্র বললেন, সবে তো দেখার শুরু ইন্দ্রা। আমি আগেই বলেছিলাম এসবে নামিস না। আর ইমোশনে জড়িয়ে পড়লে আরো দিন দিন দেখবি পৃথিবীটায় কাউকেই বিশ্বাসযোগ্য লাগছে না, সবাইকেই সন্দেহের চোখে দেখতে শুরু করে দিয়েছিস। এই জন্যই তো আমি আজকাল আর কেস নিই না। নিজে গিয়ে দেখলে ইমোশনে জড়িয়ে পড়ি আর পৃথিবীটাকে ভীষণ অবিশ্বাসী মনে হয়। ইন্দ্রাণী চোখ ভিজে উঠল। আমি এখনো ভাবতে পারছি না জেঠু, কি করে একজন
আচ্ছা, তাও তুমি কখন মোটামুটি আঁচ করেছিলে? তুই যখন কালকে বললি ছেলেটি তোর কাঁধের সমান, হিসেব করে দেখলাম তার মানে ছেলেটির কাঁধ পর্যন্ত উচ্চতা ওই 121 সেন্টিমিটারের কাছাকাছি হবে। সেই জন্যই ওর বোনের সঙ্গে আজ আলাদা করে কথা বলতে বললাম। এর মধ্যেই শেখরবাবু তড়িঘড়ি ঘরে ঢুকলেন। দাদা, খুব ফেসে গেছি, প্লিজ পথ দেখা। ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বললেন, তোর মাকে চা করতে বলতো, আর তুই এখন আয়, দাদার সাথে আমার একটু আলাদা দরকার আছে। ইন্দ্রাণী কোনো কথা না বলে চুপচাপ ঘর ছাড়ে। তার চোখের সামনে তখন দুপুরে দিশার সাথে হওয়া কথোপকথন বারবার ভেসে উঠছে। এই দেখো দিশা, তোমার জন্য কতগুলো চকলেট এনেছি। থ্যাংক ইউ আন্টি। এবার আমায় বলো তো, তারপর সেদিন কি হলো, মা আর দাদার ঝগড়ার সময়? দিশা কিছুক্ষণ ভ্যাল ভ্যাল করে ইন্দ্রাণীর মুখের দিকে তাকিয়ে থাকে। মা যখন পড়েছিল বেডে, মা বলেছে আমাদের কাউকে কিচ্ছু বলতে না। পুলিশ কাকুদেরও আমরা তাই কিচ্ছু বলিনি। কাল তোমায় বলেছি বলে দাদা বকেছে, আর বলেছে আমি নাকি মাকে ভালোবাসি না, তাই আমি মায়ের কথা শুনছি না। কিন্তু আমি তো মাকে খুব ভালোবাসি, তাই বলবো না, আমি কিচ্ছু বলবো না। হে বাবা, তুমি তো কিছুই জানো না, সেই জন্যই তো বলতে পারছো না। জানলে তো তুমি বলবে। দোষ, তুমি কিচ্ছু জানো না। দিশা মাথা ঝাঁকিয়ে ওঠে। না আমি জানি তুমি কিছু জানো না। জানলে তো তুমি বলতে। তুমি কাউকে বলবে না তো? তাহলে বলবো। প্রমিস, কাউকে বলবো না। মাও কিন্তু বারণ করেছে, কাউকে বলবে না কিন্তু। দাদার সাথে ঝগড়া করতে করতে দাদা রেগে গিয়ে মাকে বলল, বাবাকে ছেড়ে ওই বাজে লোকটার সাথে থাকো, বোনকে মারে আর করো না, তুমি নোংরা। কিন্তু তখন মা রেগে গিয়ে দাদাকে ঠাস করে একটা চড় মারলো, আর দাদা মায়ের বন্দুকটা মায়ের মাথায় ঠেকিয়ে বলল, আগে যাও, লোকটাকে গিয়ে বোনের পায়ে ধরে ক্ষমা চাইতে বলো, নাহলে আমি গুলি চালিয়ে দেব, তোমার জন্যে এসব হচ্ছে। তখন মা কোনো দিকে না তাকিয়ে নিজের মতন কাঁদতে কাঁদতে ব্যাগ গোছাচ্ছিল, আর বলছিল সব ভুলই আমার, তোর যা ইচ্ছে হয় তুই কর, আমার আর এসব ভালো লাগছে না। তারপরে গুড়ুম করে শব্দ হলো, আর মা খাটের উপর পড়ে গেল। জানো, মায়ের মাথা থেকে রক্ত পড়ছিল। মা খুব কষ্ট করে বন্দুকটা দাদার থেকে নিয়ে দাদাকে বলল, বাবান, যদি আমায় এতটুকুও ভালোবেসে থাকিস, এক্ষুনি যা করলি কাউকে বলিস না বাবা। পুলিশ অনেকবার জিজ্ঞাসা করতে পারে, করলে বলিস তোরা যখন ঘরে ঢুকেছিলি তখন আমি এভাবেই পড়েছিলাম, বোনকে দেখিস। বলেই মা বিছানায় শুয়ে দেওয়ালে আবার গুড়ুম। আন্টি আমার না টিফিন শেষের ঘন্টা পড়ে গেছে, কাউকে বলো না কিন্তু, আমি আসি। হ্যাঁ, 1 মিনিট দিশা, তুমি মিথ্যে বলছো না তো? তোমার দাদা বন্দুক চালাতে জানে? আন্টি সত্যি বলছি, মা দাদাকে শেখাতো তো, কিন্তু কোনোদিন গুড়ুম করে আওয়াজ হয়নি, সবসময় ওই খুট খুট করে আওয়াজ হতো। ওই দিনই গুড়ুম করে আওয়াজ হলো, কি জানি কেন। আমি আসি আন্টি, বাই বাই। দিশা স্কুলের মাঠ ছেড়ে ক্লাসের দিকে দৌড়ল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ইন্দ্রাণী মাথাটা ভারী হয়ে আসছিল। জীবনে অনিতা অনেক কিছুই হয়তো ভুল করেছে, কিন্তু যেতে যেতে একটা ঠিক কাজ করে গেছে। তবে তার ছেলে যখন বড় হবে এবং নিজের ভুল বুঝবে, তখন কি সে নিজেকে ক্ষমা করতে পারবে? ইন্দ্রাণী ঝাপসা হয়ে থাকা চোখে ছেলেটির হাতের ব্যান্ডেজটি ভাসতে থাকে। তার বুঝতে সময় লাগে না, ওটা খেলতে গিয়ে পাওয়া চোট নয়, অপটুভাবে প্রথমবার রিভলভার ধরা নরম হাত, বুলেটের রিকয়েলের ধাক্কা সহ্য করতে পারেনি।
সানডে সাসপেন্সে শুনলেন প্রখর রুদ্রর গল্প বৃন্দাবনে বিভীষণ। কাহিনী কৌশিক রায়। গল্পের সূত্রধার এবং দিশার দাদার চরিত্রে আমি অগ্নি, কুন্তলা দেবীর চরিত্রে রায়, শিবানী লাজবন্তী, বিমলবাবু সোমক, দিশার ভূমিকায় মোহর, ইন্দ্রাণী শ্রী, প্রখর রুদ্রর ভূমিকায় মীর, সদাশিব পাত্র রিচার্ড, রাহুল ভিশেনের চরিত্রে বিশাল, শেখরবাবুর চরিত্রে গল্প পাঠে এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ, পোস্ট ডিজাইন টিম অ্যাস্টেরিস্ক। শেষ হল প্রখর রুদ্রর গল্প বৃন্দাবনে বিভীষণ। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।